বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রীদের। আজকের কোর্সটির নাম হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। বিগত ক্লাসগুলোতে তোমরা যে বিষয়গুলো পড়েছো তার ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 1947 সালের ভারত স্বাধীনতা আইন। ব্রিটিশরা এদেশে এসেছিল কোম্পানির শাসনের মাধ্যমে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের মধ্য দিয়ে এদেশে ক্ষমতায় প্রবেশ করে। অর্থাৎ একটা অনৈতিক যুদ্ধ দীর্ঘমেয়াদী পরাধীনতার কারণ হয়ে দাঁড়ায় ভারতীয় উপমহাদেশের জনগণের জন্য। তো আমরা দেখি যে ব্রিটিশরা এদেশে শাসন ক্ষমতা গ্রহণ করার পর থেকে সাংবিধানিক ক্ষেত্রে কিছু কিছু সংস্কার কার্যক্রম অব্যাহত রাখে, যার উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণকে নিয়ন্ত্রণ করা, কৌশলে তাদের সমর্থন আদায় করা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে কি বিভিন্নভাবে শাসনতান্ত্রিক অগ্রগতির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতীয় জনগণকে আশ্বস্ত করা যায়নি। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ক্রমান্বয়ে অশান্তির দাবানল জ্বলে ওঠে। তার মধ্যে যেটা খুব বেশিভাবে তাদেরকে আশাহত করে সেটা হচ্ছে যে ভারত উপমহাদেশে হিন্দু মুসলিমের যে পারস্পরিক যে দ্বন্দ্ব, অর্থাৎ তারা এই দ্বন্দ্বমুখর পরিবেশে তারা আর বেশি দিন শাসন করতে পারবে না, এই সত্যটাই তারা উপলব্ধি করে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে 1947 সালের 20 ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী রিচার্ড ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে আগামী 1948 সালের জুন মাসের মধ্যে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1947 সালের 22 মার্চ বড়লাট ওয়াভেনের স্থলে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। তিনি গভর্নর জেনারেল পদে আসীন হয়ে ক্ষমতা হস্তান্তরের জন্য ভারতের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা শুরু করেন। তবে তিনি লক্ষ্য করলেন ভারতীয়রা তখন স্বাধীনতার বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক মনোভাব প্রদর্শন করছে। তো আমরা দেখি যে অতীতে কংগ্রেস অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলন করলেও 1946 সালে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে তার প্রেক্ষিতে তারাও কিন্তু শেষ পর্যন্ত যে পাকিস্তান প্রতিষ্ঠায় তারা আপত্তি করেনি। অপরদিকে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নে তারা একান্তভাবে আগ্রহী ছিল। তো মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ লাহোর প্রস্তাবের সংশোধনী অনুসারে পাকিস্তান প্রতিষ্ঠার কথা লর্ড ব্যাটেনকে অবহিত করেন। উভয় পক্ষের এরূপ মতামতের উপর যাচাই বাছাই করে তিনি 1947 সালে 3রা জুন পরিকল্পনা প্রকাশ করেন। এই 3রা জুন পরিকল্পনায় একসময় 1947 সালের ভারত স্বাধীনতা আইনে রূপান্তরিত হয়। তো আজকে আমরা বিশেষ করে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1947 সালের যে যুগান্তকারী ভারত শাসন আইন তার মূল বৈশিষ্ট্যগুলো। 1947 সালে ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত সর্বশেষ আইন। এই আইনের ফলে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে। ফলে এই আইনটি ভারতবাসীর নিকট একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মূল বৈশিষ্ট্য বা ধারাসমূহ যদি আলোচনা করি, প্রথমেই বলতে হয় যে ব্রিটিশ শাসনের অবসান, অর্থাৎ 1947 সালের ভারত স্বাধীনতা আইন এই শিরোনামই বলে দেয় যে ব্রিটিশ সরকারের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। তো ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন হওয়ার ফলে 1947 সালের 15ই আগস্ট থেকে ভারতের উপর থেকে 190 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। বিশ্বের মানচিত্র থেকে ব্রিটিশ সাম্রাজ্য হিসেবে ভারতের নাম মুছে যায়।
এরপর আমরা দেখি যে আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা। 1947 সালের ভারত শাসন আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডোমিনিয়ন দুটি সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর আমরা দেখি ডোমিনিয়নের সীমানা নির্ধারণ। অর্থাৎ এই যে দুটো রাষ্ট্র সৃষ্টি হলো, যেমন ভারত এবং পাকিস্তান, এর সীমানাটা কি হবে সে সম্পর্কিত একটা নির্দেশনা জারি হয়। সেটা হচ্ছে এই আইন অনুযায়ী ভারত ডোমিনিয়নের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ভারত যে ডোমিনিয়নটা আছে সেটার অন্তর্ভুক্ত কোন কোন জায়গাগুলো হবে। সেখানে আমরা দেখতে পাই কি কি আছে: বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পূর্ব পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো ছাড়া আসাম, দিল্লি, আজমির ও কুর্গ। এর অপরদিকে পাকিস্তান ডোমিনিয়নের অন্তর্ভুক্ত থাকবে সিন্ধু, বেলুচিস্তান, পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পূর্ববঙ্গ ও আসামের সিলেট জেলা। এরপরে এই আইনের ধারায় বলা হয় যে শপথ গ্রহণ। 1947 সালের ভারত শাসন আইনের শর্তানুসারে ভারত ও পাকিস্তান ডোমিনিয়ন দুটি আপাতত ইংল্যান্ডের রাজার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। গণপরিষদ গঠন। 1947 সালের ভারত শাসন আইনের মাধ্যমে দুটি ডোমিনিয়নের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠনের প্রস্তাব করা হয়। প্রত্যেক গণপরিষদ নিজ নিজ দেশের সংবিধান রচনা করবে। সংবিধান রচনায় পূর্ব পর্যন্ত গণপরিষদ দুটি নিজ নিজ দেশের আইনসভা হিসেবেও কাজ করবে। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা বাতিল। ব্রিটিশ শাসনামলে শাসনতান্ত্রিক এবং আইনগত বিষয়গুলো ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনক্রমে কার্যকর হতো, কিন্তু এই আইনের ফলে 1947 সালের 15ই আগস্টের পর ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইনের কার্যকারিতা ডোমিনিয়ন দুটির উপরে থাকবে না। ভারত সম্রাট উপাধির বিলুপ্তি। এই আইনের মধ্য দিয়ে রাজকীয় মর্যাদা এবং ব্রিটেনের রাজার রাজকীয় উপাধি থেকে ভারত সম্রাট উপাধি বিলুপ্ত করা হয়। রাজার আইন নাকচ করার ক্ষমতার অবসান। এই আইনের দ্বারা ভারত শাসনে ব্রিটেনের রাজার আইন নাকচ করার ক্ষমতা এবং তার অনুমোদনের জন্য আইন সংরক্ষণ করার নীতির অবসান ঘটে। দেশীয় রাজ্যগুলোর স্বাধীনতা। 1947 সালের ভারত শাসন আইনে বলা হয় যে এই আইনের ফলে দেশীয় রাজ্যগুলোর উপর 1947 সালের 15ই আগস্টের পর থেকে ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘটবে। দেশীয় রাজ্যগুলো নিজেদের ইচ্ছে মতো পাকিস্তান বা ভারতে যোগদান করতে পারবে অথবা স্বাধীনভাবে থাকতে পারবে। কমনওয়েলথে থাকা বা না থাকার স্বাধীনতা। ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ গ্রহণও করতে পারে, নাও করতে পারে। এটা সম্পূর্ণই তাদের ইচ্ছাধীন। তো আমরা দেখতে পেলাম যে কমনওয়েলথের স্বাধীনতার বিষয়টা, অর্থাৎ এই কমনওয়েলথে থাকার না থাকার বিষয়টা সম্পূর্ণভাবে এই প্রায় যে দুটো স্বাধীন রাষ্ট্র হতে যাচ্ছে তাদের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হলো। ভারত সচিব পদের বিলুপ্তি। এই আইনের দ্বারা ভারত সচিব পদের বিলুপ্ত ঘটে এবং ভারত ও পাকিস্তানের সাথে সংযোগ স্থাপনের জন্য কমনওয়েলথ সচিবের উপর দায়িত্ব দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত সচিবের পদেরও বিলুপ্তি করা হয়। সামরিক, বেসামরিক কর্মচারী এবং সম্পদ বন্টন। এই আইন দ্বারা ব্রিটিশ ভারতের সামরিক বাহিনী এবং বেসামরিক কর্মচারীদের তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডোমিনিয়নে যোগদান করার সুযোগ দেওয়া হয়।
তাছাড়া এই আইনের দ্বারা উভয় ডোমিনিয়নের মধ্যে সম্পদ বন্টনের ব্যবস্থা করা হয়। 1935 সালে ভারত শাসন আইনের রদবদল। ডোমিনিয়নে গণপরিষদ কর্তৃক নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত উভয় ডোমিনিয়নের শাসন ব্যবস্থা 1935 সালে ভারত শাসন আইনের নিম্নরূপ করে চালু করা থাকবে। যে তাহলে সেই 1935 সালের যেহেতু সংবিধান রচনা হচ্ছে একটা সময়ের ব্যাপার, তো সংবিধান রচনা করার পূর্ব পর্যন্ত বলা হয় যে 1935 সালের ভারত শাসন আইনের অনুসরণে নতুন সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত এই কিছু বিষয় 35 সালের ভারত শাসন আইনকে অনুসরণ করবে। সেটা হচ্ছে গভর্নর জেনারেল নিয়োগ। ভারত ও পাকিস্তানের মন্ত্রিসভার সুপারিশক্রমে ব্রিটিশ সরকার গভর্নর জেনারেল নিয়োগ করবে। প্রাদেশিক গভর্নর নিয়োগ। ডোমিনিয়নের মন্ত্রিসভার পরামর্শক্রমে গভর্নর জেনারেল প্রাদেশিক গভর্নর নিয়োগ। ডোমিনিয়ন মন্ত্রিসভার পরামর্শক্রমে গভর্নর জেনারেল প্রাদেশিক গভর্নর নিয়োগ করবেন। গভর্নর জেনারেল এবং গভর্নরের ক্ষমতা হ্রাস। গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিচারবুদ্ধি জনিত ক্ষমতা, বিশেষ দায়িত্ব ইত্যাদি ক্ষমতার অবসান ঘটবে। স্ব মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তারা শাসন কার্য পরিচালনা করবেন। ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাস। ব্রিটিশ পার্লামেন্টের আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ এ অজুহাতে ভারত ও পাকিস্তান ডোমিনিয়নের আইনসভার কোনো আইনকে অচল করা যাবে না। তো 1947 সালে যে ভারত স্বাধীনতা আইনটা প্রণয়ন করা হলো, তাতে কংগ্রেস এবং মুসলিম লীগ কী প্রতিক্রিয়া ব্যক্ত করলো আমরা এখন সেটা একটু জেনে নেই। ভারত বিভাগের প্রস্তাবটি ভারতীয় জাতীয় কংগ্রেস কখনোই সমর্থন করেনি, কারণ কংগ্রেসের কাছে ভারত ছিল এক এবং অভিন্ন। কিন্তু 1945 সালের পর থেকে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং অন্তর্বর্তীকালীন সরকারে কংগ্রেস ও মুসলিম লীগ সদস্যদের মধ্যে মতবিরোধ, কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে এ ধারণা বদ্ধমূল হয় যে ভারত বিভাগ ছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নেই। অর্থাৎ আমরা দেখি যে এই যে ভারত বর্ষটা ভাগ করা, তাদের ব্যবচ্ছেদ করা, এটা কিন্তু তারা 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন কিন্তু কংগ্রেস এটা মেনে নিতে পারে নাই। তারা বিভিন্নভাবে বিরোধিতা করে বঙ্গভঙ্গের। সেই প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। কিন্তু 1947 সালের যে 46 সালের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গাটা যে তীব্রতর আকার ধারণ করায় কংগ্রেস মেনে নেয় যে এটা একটা অনিবার্য বাস্তবতা যে ভারত উপমহাদেশে মুসলিম এবং হিন্দুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি দরকার। তো আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত যদিও বঙ্গভঙ্গতে তাদের একটা তীব্র প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদের কারণে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পরেও তারা এই ব্যাপারে একমত পোষণ করে পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে যে না, একটা ভারত উপমহাদেশে দুটো আলাদা আলাদা জাতি, তারা হিন্দু এবং মুসলমান, সুতরাং তাদের আলাদা বাসভূমি দরকার। মুসলিম লীগের প্রতিক্রিয়াটা কী ছিল আমরা দেখি। 1947 সালে দেশ বিভাগের মধ্য দিয়ে মুসলিম লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন হয়। অর্থাৎ তিনি যে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন সেটাই বাস্তবে রূপ নেয়। তো দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলিম লীগকে ছিন্ন বিচ্ছিন্ন পাকিস্তানি সন্তুষ্ট থাকতে হয়। অর্থাৎ দেখা যায় যে এই ভৌগোলিক দিক থেকে
কিন্তু ভারত কিন্তু লাভবান হয় এবং পাকিস্তান কিন্তু দেখা যায় যে ভৌগোলিক দিক দিয়ে তারা ভৌগোলিক যে মানে বিভক্তি, অর্থাৎ এই যে ভৌগোলিকভাবে যে বন্টনটা, সেই বন্টনটা পাকিস্তানকে খুশি করতে পারে নাই। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ পরিষদের সদস্যদের কাছে ব্যক্তিগত আবেদন করে বলেছিলেন, আপনারা কি আমাদের জীবদ্দশা পাকিস্তান পেতে চান? তখন প্রায় সবাই ভারত বিভাগকে মেনে নেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে আমরা যদি এটা মেনে না নিই তাহলে হয়তো আরও আমাদের আমরা লুজার হব। তাহলে আমরা এটার ভিতরে কতগুলো ত্রুটি দেখতে পাই। সেই ত্রুটিটা হচ্ছে যে জাতিগত সমস্যার সমাধানে স্পষ্ট নির্দেশনার অভাব। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের দ্বারা ভারত উপমহাদেশে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হলেও এই আইন ভারত ও পাকিস্তানের শাসনতান্ত্রিক এবং জাতিগত সমস্যার আমূল সমাধান দিতে পারেনি। এছাড়া আমরা দেখতে পাই যে দেশীয় রাজ্যগুলোকেও কিন্তু বলা হয় যে তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ এটাতেও কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। ক্ষমতার বিভাজন 1947 সালের ভারত স্বাধীনতা আইনে গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা, ব্যক্তিগত বিচারবুদ্ধিজনিত ক্ষমতা প্রভৃতির অবসান হলেও মন্ত্রিসভার হাতে ও আইনসভার হাতে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। গভর্নর জেনারেল ও গভর্নর সারাক্ষণ মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবেন এমন কথা সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ হয়নি। কেন্দ্রীয় সরকারের উপর অযাচিত হস্তক্ষেপের বিধান প্রবর্তন। 1935 সালের আইনে কেন্দ্রীয় সরকারকে প্রাদেশিক সরকারের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হয়, কিন্তু 1947 সালের ভারত স্বাধীনতা আইনে কেন্দ্রীয় সরকারের এসব ক্ষমতা খর্ব করা হয়নি। ফলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নানা অজুহাতে পাকিস্তান সরকারের ক্ষমতা স্বহস্তে গ্রহণ করত। সংবিধান প্রণয়ন বিষয়েও ছিল অস্পষ্টতা। এই আইনে গণপরিষদকে সংবিধান রচনার ক্ষমতা অর্পণ করা হয়, কিন্তু সংবিধান রচনার সময় সীমা কিংবা গণপরিষদের মেয়াদ বেঁধে দেওয়া হয়নি। ফলে ভারত যেখানে 1949 সালে সংবিধান রচনার কাজ শেষ করে, সেখানে পাকিস্তান সংবিধান রচনা করে 1956 সালে। পরিশেষে বলা যায় যে 1947 সালে ভারত স্বাধীনতা আইনের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এটা সাংবিধানিক ও প্রশাসনিক তাৎপর্যতা অস্বীকার করার কোনো উপায় ছিল না, কারণ ভারতে বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠীর মধ্যে নানা মতানৈক্য থাকা সত্ত্বেও সকলে কিন্তু এটা মেনে নিয়েছিল এবং এই আইনের ভিত্তি করেই দীর্ঘ 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তাই ভারতের রাজনৈতিক ইতিহাসের পরিক্রমায় 1947 সালের ভারত স্বাধীনতা আইন ব্যাপক গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। তো আজকে এতটুকু থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।